বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনা। উদ্ধার করা হয়েছে 9 জন মৎস্যজীবীর মৃতদেহ। ট্রলার ডুবির পর এখনো পর্যন্ত নিখোঁজ 6 জন মৎস্যজীবী। চলতি মাসের শুরুতেই 15 জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরতে গেছিল ওই ট্রলারটি। এখন কি খবর পাওয়া যাচ্ছে সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। গৌতম, একদম দেখো মাধুরী, এই মুহূর্তে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে আসা হলো 9 জনের মৃতদেহ। তাদের পরিবারের কে খবর দেওয়া হয়েছে। এই যে নিখোঁজ যে মৎস্যজীবী আছেন 15 জন, প্রত্যেকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এদের মধ্যে 3 জন আছেন উড়িষ্যার বাসিন্দা, বাকি আছে পূর্ব মেদিনীপুর এবং আছে উত্তর 24 পরগনার। এই 15 জন পরিবারকে রামনগর থানার পুলিশ পূর্ব মেদিনীপুরে তারা যোগাযোগ করেছেন এবং এখানকার সুন্দরবন পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে। এই মুহূর্তে দেহগুলো মর্গে ঢোকানো হয়েছে। প্রথম দেহ শনাক্তকরণ হবে এবং তারপরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অতীতে দেখা গিয়েছে যেহেতু এই দেহগুলো পচন ধরে গিয়েছে, শনাক্তকরণের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে যদি বিতর্ক তৈরি হয়, একই দেহের একাধিক দাবিদার হয়, তাহলে ডিএনএ টেস্টের দিকে যাবে প্রশাসন, এমনটাই জানা গিয়েছে। যেটা বলা যেতে পারে, একদিকে যখন গত জুলাই মাসের 2 তারিখে একদম শঙ্করপুর মৎস্য বন্দর থেকে এফবি মাকালি ট্রলার মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বঙ্গোপসাগরে, তারপর গত 5 তারিখে এই ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 5 তারিখ পর্যন্ত এই ট্রলারের সঙ্গে যোগাযোগ করা গেছিল বলে ট্রলারের মালিক জানিয়েছেন। তারপর থেকে কার্যত নিখোঁজ ছিল এই ট্রলারটি। তারপর থেকে উপকূলরক্ষী বাহিনী, পুলিশ তল্লাশি চালাতে শুরু করে এবং আকাশপথে তল্লাশি উপকূলরক্ষী বাহিনীর সার্চিং অপারেশনের সময় একটি ট্রলার লক্ষ্য করা যায়, যেটা গোবর্ধনপুর কোস্টাল থানার বাগেরচর থেকে আরো গভীরে রক্তেশ্বর চড়া বলে যেখানে রয়েছে, সেখানে ট্রলারটি উল্টানো অবস্থায় পাওয়া যায়। গতকাল এই ট্রলারটি উদ্ধার করে নিয়ে আসা হয় গোবর্ধনপুরের সীতারামপুরে। সেখানে রাতভর ট্রলারের মধ্যে থেকে কেবিনেট থেকে 9 জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই 9 জনের মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পৌঁছে গিয়েছে। গতকাল রাতে ঘটনাস্থলে ছিলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, সুন্দরবনের পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর এবং প্রশাসনিক আধিকারিকরা। আজকে কিছুক্ষণের মধ্যে দেহ শনাক্তকরণের কাজ হবে। এই যে নিখোঁজ মৎস্যজীবী আছেন 15 জন, তাদের স্বজনরা এলেই দেহ শনাক্তকরণের কাজ হবে। এবং অন্যদিকে বাকি যারা নিখোঁজ রয়েছেন তাদের জন্য তল্লাশি অভিযান এখনো চলছে। গৌতম, ধন্যবাদ। গ্রেপ্তার পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। আজ ভোররাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে পানিহাটি পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে। তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এরপর আজ ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে তীর্থঙ্কর ঘোষকে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কোন কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হলো তীর্থঙ্কর ঘোষকে? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2021-এ ভোট পরবর্তী হিংসা অর্থাৎ সেই ঘটনায় মারধর বোমাবাজির অভিযোগ রয়েছে এই পুচি ওরফে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। তার পাশাপাশি 2024-এর 9 নভেম্বর সেখানে পার্থ সরকার নামে এক গাড়ির চালক, যিনি কল্যাণী এক্সপ্রেসওয়ের একটি বার মালিকের গাড়ির চালক, সুশান্ত সরকারের গাড়ির চালক ছিলেন এবং তিনি যখন 1 কোটি টাকার লটারির টিকিট পেতেন, তারপরে পানিহাটের একটি আবাসনে তাকে সুশান্ত সরকার নিয়ে যায় এবং সেখান থেকে ঠিক হয় যে তাকে দাদার বাড়িতে নিয়ে যাওয়া হবে। দাদা মানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এবং নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যাওয়া হলে পার্থ সরকার অভিযোগ করেন আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে মারধর করেন নির্মল ঘোষ, প্রাক্তন তৃণমূল বিধায়ক, এবং তার সঙ্গে তার ছেলে তাকে মেরে ফেলার হুমকি দেন এবং শুধু তাই না, মেরে ফেলে তার দেহ রেল লাইনে ফেলে দেওয়া হবে এমন হুমকি দেওয়া হয়। তারপরে জোর করে তার কাছ থেকে, তার পকেট থেকে তার যেটা 1 কোটি টাকার লটারির টিকিট কেড়ে নেওয়া হয় এবং সেই অভিযোগ পালাবদলের পর তিনি দায়ের করেন খড়দা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কল্যাণী এক্সপ্রেসওয়ের হোটেল মালিক সুশান্ত সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং 13 নম্বর ওয়ার্ডের পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বারবার অভিযোগ উঠছিল যে এই ঘটনায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং তীর্থঙ্কর ঘোষের নাম ছিল এবং তাদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এবং আজ ভোররাতে দক্ষিণেশ্বর থেকে খড়দা থানার পুলিশ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। কিছুক্ষণের মধ্যে তাকে খড়দা থানা থেকে বের করা হবে এবং তারপর নিয়ে যাওয়া হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। যে গত 2 দিন ধরে একটা আলোচনা চলছিল, বিতর্ক চলছিল যে নির্মল ঘোষ গত শনিবার দিনকে কলকাতায় ঋতব্রতপন্থী তৃণমূলের বৈঠকে আচমকা হাজির হন। পুলিশের পক্ষ থেকে তাকে বলা হচ্ছিল যে তিনি ফেরান এবং তিনি প্রকাশ্যে আসায় বিতর্ক টানা বাঁধতে শুরু করে যে ঋতব্রতপন্থী তৃণমূলে গিয়ে কি নির্মল ঘোষ বাঁচার চেষ্টা করছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সমস্ত দায় এড়িয়ে চান। তারপরেই
48 ঘন্টা মিটতে না মিটতে নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচিকে গ্রেপ্তার করলো খড়দা থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে যে জানানো হচ্ছে যে এই ঘটনায় নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। অর্থাৎ এই নিয়ে লটারির টিকিট আত্মসাতের ঘটনায় এই নিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করলো খড়দা থানার পুলিশ। আগেই জয়ন্ত দাস পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং তারপরে সুশান্ত সরকার, কল্যাণী এক্সপ্রেসওয়েতে হোটেল মালিক সুশান্ত সরকার, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার গাড়ির চালক পার্থ সরকারের অভিযোগের ভিত্তিতে। এবং এরপরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের পুত্র নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং 1 কোটি টাকার লটারির টিকিট আত্মসাতের জন্য ওই গাড়ির চালককে মারধরের অভিযোগ রয়েছে। তার এছাড়া একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেগুলো খতিয়ে রাখা হচ্ছে। একেবারে সমীরা, লটারি প্রাপকের 1 কোটি টাকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে আত্মসাতের অভিযোগ, এর আগে 2 জন গ্রেপ্তার হয়েছিল, আর এবার পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, তাকে গ্রেপ্তার করলো পুলিশ। আর এই নিয়ে পার্থ সরকার, যিনি অভিযোগকারী, কি বলেছেন শোনাব। আমার প্রশাসনের উপরে ভরসা আছে, প্রশাসন ঠিক দেখেছেন প্রশাসনের কাজ করেছে। তীর্থঙ্কর ঘোষই তো নির্মল ঘোষ যখন টিকিটটা কেড়ে নেয় তখনই তো তীর্থঙ্কর ঘোষ আমার গলার দিকে বলে না যে তোকে মেরে তোর লাশ গায়েব করে দেবো। টিকিটটা তো ওরা কেড়ে নিয়ে নেয়, তারপরে নিয়ে নেওয়ার পর তারপরে আমাকে ওখান থেকে বের করে দেয়। আমার প্রশাসনের উপরে ভরসা ছিল, প্রশাসনের কাজ করেছে। আমি চাই আমার সঠিক যেন বিচার পাই, প্রশাসনের উপরে ভরসা আছে। অবশ্যই তীর্থঙ্কর ঘোষ যখন গ্রেপ্তার হয়েছে, অবশ্যই নির্মল ঘোষও গ্রেপ্তার হবে। অভিযোগকারী পার্থ সরকার, তিনি কিন্তু এবার নির্মল ঘোষের গ্রেপ্তারি দাবি করছেন। এর আগেও কিন্তু তিনি অভিযোগ জানিয়েছিলেন নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ সম্পর্কে কি অভিযোগ করেছিলেন, দেখাবো। 9/11/2024 সালে একটা ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পাই, সেটা সুশান্ত সরকার জানতে পারে। জানতে পারার পর তারপরে আমাকে বললো চল দাদার কাছে চল, হ্যাঁ টিকিটটা তো ভাঙাবি, ঠিক আছে ক্যাশ করবি, দাদার কাছে চল। নির্মল ঘোষের কাছে নিয়ে গেছে। সুশান্ত সরকার বলছে দে দাদাকে টিকিটটা দিয়ে দে, তুই এত টাকা নিয়ে কী করবি, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি যখন দিতে চাইনি চেল্লামিলি করছি, ওর 2 ভাই মিলে আমাকে খুব মারে, সুশান্ত সরকার প্রশান্ত সরকার। চলে আসছি পরের খবরে। দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী। আজ ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশা কোটায় গুলিতে ঝাঁঝরা কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। দমদমে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশা কোটায় একেবারে গ্যাং ওয়ারের ঘটনা, গুলিতে ঝাঁঝরা কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। আরজিকর মেডিকেল কলেজে নিয়ে গেলে রাজা দত্তকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী। ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশা কোটায় গ্যাং ওয়ার, গুলিতে ঝাঁঝরা কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, কিভাবে মৃত্যু হলো কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তের? বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ঠিক পাশে এই যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানে এই কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত, তাকে গুলি করে হত্যা করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পুলিশের তরফ থেকে ইতিমধ্যে এই জায়গাটা ঘিরে রাখা হয়েছে এবং সামনে এই যে স্করপিও দেখা যাচ্ছে, সেই স্করপিওর পাশেই কিন্তু এক প্রকার তাকে শায়িত অবস্থায় পাওয়া যায়। কিন্তু যেটা প্রাথমিক তথ্য প্রমাণ যেটা সংগ্রহের প্রক্রিয়া পুলিশ চালিয়েছে, সেখান থেকে তারা যেটা জানতে পাচ্ছেন যে এই যে ঘটনা, সেই ঘটনায় পর তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে বাইকে করে 2 জনকে নিয়ে রাজা দত্ত ঠিক এই পথ দিয়েই আসে এবং এইখানে যখন দাঁড়ায় কয়েকজনের সঙ্গে তার বচসা হয়। রাজা দত্তর কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং আগ্নেয়াস্ত্র থাকা সময় তার সঙ্গে যখন বচসা হয়, সে তার থেকে হাতাহাতি এবং তারপরে তার আগ্নেয়াস্ত্র ছিনতাই করে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনার পর যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে এই যে পাশে যে টানেলের রাস্তা রয়েছে, এই টানেলের রাস্তা দিয়ে সোজা চলে গেলে 500 মিটার, একটু সরো, 500 মিটার যদি যাওয়া যায়, সেই 500 মিটারের পর দেখা যাচ্ছে যে রক্তমাখা একটি জুতো এবং তার সাথে সাথে কিছু রক্ত দাগ সেখানে দেখা যাচ্ছে। অনুমান করা হচ্ছে যে ঘটনার পর আততায়ীরা এই রাস্তা, এই পথ ধরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এলাকার বাসিন্দারা তাদের কিন্তু বক্তব্য যে এখানে এই দুষ্কৃতীদের কিন্তু এই আনাগোনার একটা বিষয় ছিল এবং এই যে আনাগোনার বিষয় যেগুলো ছিল সেখান থেকে তাদের অনেকদিন ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একজন স্থানীয় রয়েছেন, তার সাথেও আমরা একবার কথা বলবো। এই ঘটনার পিছনে এখনো সম্পূর্ণভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে হচ্ছে এটা সিন্ডিকেটের রাজ। কারণ আজকে জানেন গত তৃণমূল আমল থেকে সিন্ডিকেট রাজের ওপর থেকে এদের প্রতিপত্তি এবং ওদের দৌরাত্ম্য এবং এই সিন্ডিকেটদের এটা বাড়তে থাকে এবং তার উপরে ভিত্তি করেই গত সরকারটা চলেছিল। আজকের দিনে
দাঁড়িয়ে থেকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সিন্ডিকেট রাজ বন্ধ করো, মানুষকে সুস্থ তারপরে এই ঘটনা কেন? তারপরে এই ঘটনা হচ্ছে যে সিন্ডিকেট রাজ যখন বন্ধ হওয়ার উদ্দেশ্য হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, যে সিন্ডিকেট রাজ ধীরে ধীরে যখন চতুর্দিক থেকে বন্ধ হওয়ার চেষ্টা করছে তারা ছুটে বেড়াচ্ছে কে কোন এরিয়া দখল করবে, কে কোন এরিয়া থেকে কত ব্যবসা করতে পারবে। এটাও কি এলাকা দখল আর সিন্ডিকেট রাজেরই ফল বলছেন? এটাই এলাকা দখল এবং সিন্ডিকেট রাজের ফল। এটা আমাদের রাজা দত্তের কি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তো এর আগে ছিল? একাধিক অভিযোগ এনার বিরুদ্ধে ছিল, দীর্ঘদিন ধরে এনার বিরুদ্ধে অভিযোগ রয়েছেন এবং এখানকার যে একটা যে বিরাট বড় গ্রুপ রয়েছে যারা এতদিন ধরে এলাকাবাসীকে, এলাকার প্রত্যেকটা মানুষকে জমি দখল থেকে শুরু করে সমস্ত কিছু বালি সিমেন্ট পাথর 10 টাকার জিনিস তারা 500 টাকায় করে বিক্রি করছে, না করতে পারলেই তাদেরকে করতে দেবে না। এটাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য ছিল, এগুলোকে বন্ধ করতে হবে। তারপরেও তো এই ঘটনা। তারপরে এই ঘটনা হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে যে যখন নাকি এটা বন্ধের দিকে আসছে তখন তারা পথ খুঁজে পাচ্ছে না এখন আমরা কি করব। ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশের তরফ থেকে পুলিশের অফিসাররা তারা এখানে রয়েছেন এবং এই যে জায়গা তার ফরেনসিক পরীক্ষা করার সম্ভাবনা এবং তার সাথে সাথে এই ঘটনার পেছনে কারা রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় তথ্য প্রমাণ সংগ্রহের জন্য সিসি ক্যামেরার ফুটেজ থেকে আরম্ভ করে বয়ান সেগুলো নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিল পাশ হয়েছিল আগেই আর আজ থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন। এই আইনের বলে অশান্তির আঁচ পেরিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্টে গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। গত 29শে জুন বিধানসভায় পাশ হয়েছিল গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল আর আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় এবং রাজ্যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কিন্তু এই আইন কার্যকর করা দরকার বলছেন রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য এবং বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই আইন নিয়ে শোনাব। পশ্চিমবঙ্গের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নতুন সরকারের কাছে যে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করা, আইনের শাসন পশ্চিমবঙ্গে লাগু করা। যারা হত্যাকারী ধর্ষণকারী তাদের জায়গা হয় আকাশে আর না হলে জেলের মধ্যে বন্ধ বাতাসে। সেই বার্তা এই সরকার দিয়ে দিয়েছে। নিরপরাধ নিরীহ প্রান্তিক মানুষের উপরে অত্যাচার, মহিলাদের উপর আক্রমণ, এগুলো এই সরকার মেনে নেবে। অপরাধী তাদের শাস্তি হোক তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি ইটালির, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট সমস্যা নেই, কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরাজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইটগুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোডস। আর এই গুন্ডা দমন আইন অনুযায়ী ঘটনা ঘটানোর আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। যে কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্তও করতে পারবে সরকার। এই বিল অনুযায়ী সমাজবিরোধী কার্যকলাপ বলতে বলা হয়েছে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতার সৃষ্টি করা, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবিকার স্বাভাবিক চর্চায় বাধার সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করা এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকেই বলা হয়েছে। এই গুন্ডা দমন আইনে বলা হয়েছে রাজ্য সরকার যদি পুলিশ সুপারের নিচে নয় এমন পদমর্যাদার কোনো অফিসারের রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হয় যে রাজ্যে কোনো গুন্ডাকে সমাজবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে আটক করা প্রয়োজন, তাহলে সরকার ওই ব্যক্তিকে আটক করার নির্দেশ দিতে পারে। সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক হিসেবে রাখা যেতে পারে। এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের আঞ্চলিক বা কার্যক্ষেত্রে নির্ধারণ করতে পারবে। এই আইনের অধীনে আটকের আদেশ জারি হলে রাজ্য সরকার আটকের তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে উপস্থাপন করবে।
বোর্ডে আটকের তারিখ থেকে 9 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়া হবে এবং আলাদা অনুচ্ছেদে জানাবে আটক রাখার যথেষ্ট কারণ রয়েছে কিনা। যদি বোর্ড জানায় যে আটক রাখার যথেষ্ট কারণ রয়েছে, তবে রাজ্য সরকার আটকের আদেশ বহাল রাখতে পারবে। যদি বোর্ড জানায় যে আটক রাখার যথেষ্ট কারণ নেই, তাহলে রাজ্য সরকার আটকের আদেশ বাতিল করবে এবং ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই ধারার কোনো কিছুই আটক ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে আইনজীবীর মাধ্যমে উপস্থিত হওয়ার অধিকার দেয় না। আর এই আইন কার্যকর করা নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলছেন, পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে এই দাদাগিরি গুন্ডামি দেখে ক্লান্ত। সবাই এর পরিবর্তন চান। গুন্ডারা সাবধান হোক। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। যেন যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে, তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।